তুমি সন্তুষ্ট নিজের প্রতি নিজে, স্যার আমি সন্তুষ্ট মনে প্রথম অধ্যায় এখন পারি, এটা কথা। আচ্ছা, আমি তোমাকে এখন ভৌত জীববিজ্ঞান ফলিত জীববিজ্ঞানের শাখাগুলোর অর্থ বুঝাই দেব। বই থাকলে বইটা খুলে বসো, টুকটাক অর্থ যেগুলো লাগবে সেগুলো হচ্ছে টুকে ফেলবো আমার সাথে, যার বই নেই খাতার মধ্যে তুলে নাও। আর গত ক্লাসটা আমাদের পেজের মধ্যে কিন্তু আপলোড দিয়ে রাখছি, যে ছিল না সে হচ্ছে ক্লাসটা করে নিবা। গত ক্লাসটা আমাদের পেজে আপলোড দেওয়া আছে, গত ক্লাসটা নিজ দায়িত্বে করে নিবা ওইখান থেকে। তাকাও এখন, শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি, কথা খেয়াল করো। শারীরবিদ্যা, বিভিন্ন ভৌত জীববিজ্ঞানের শাখা আছে। তোমাকে সাপোজ ধরো শারীরবিদ্যা কাকে বলে এই ধরনের একটা সংজ্ঞা পরীক্ষা যদি আসে, কি বলবা? ভৌত জীববিজ্ঞানের যে শাখায়, তুমি বলছিলে জীববিজ্ঞানের যে শাখায়, কিন্তু ভৌত জীববিজ্ঞানের শাখায় বললে কথাটা সুন্দর হয়। ভৌত জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাবলী যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় শারীরবিদ্যা, ফিজিওলজি। এই পর্যায়ে তোমার অবস্থাটা গিয়েছে কিনা, সংজ্ঞাটা এখনো বলতে পারো কিনা, এভাবে প্রতিটার ইংলিশ বানানটা ভালো করে মুখস্থ করতে পারছো কিনা। আমি বলেছিলাম জ্ঞানমূলকে আসলে এটার পাশে ইংলিশটা লিখবা, ইংলিশ না লিখলেও তুমি একে এক পেয়ে যাও। কিন্তু ইংলিশ লেখার অর্থ কি, তুমি যে একটু এক্সট্রা অর্ডিনারি এটা বোঝাতে যাচ্ছ। আমি আবারও বলি, ক খ পড়ে স্যার ধারণা করে স্টুডেন্টটা কেমন। গ ঘ কোন স্যার জন্মেও হচ্ছে পুরোটা পড়তে পারবে না, সম্ভব না। কিন্তু ক খ পড়ে ধারণা নাই, তাই ক খ কে সুন্দর করবা, গ ঘ কে তো আরো সুন্দর করবোই আমরা। আমাদের টার্গেট যেন ৮০-৮৫ না হয়। ৮০-৮৫ হলে তুমি সেখান থেকে ছিটকে পড়তে পারো। তোমার টার্গেট যদি ১০০ থাকে তাহলে তুমি ওইটা না হইলেও ওইটার কাছাকাছি চলে যেতে পারবে। টার্গেটটা যেন বড় হয়। আলোচনা শুরু করছি ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে। অঙ্গ সংস্থানের ইংলিশ হচ্ছে মরফোলজি। অঙ্গ সংস্থানের ইংলিশ কি? লজি মানে হচ্ছে, সবকিছু শেষে আমরা অনেকবার লজি পাবো এখানে। লজি মানে হচ্ছে জ্ঞান, স্টাডি, পড়াশোনা করা। লজি মানে কি? জ্ঞান, স্টাডি বা পড়াশোনা করা। আর মরফো মানে হচ্ছে গঠন। মরফো মানে কি? গঠন। অর্থাৎ আমাদের দেহের অঙ্গের যে গঠনগুলো, আমাদের দেহের অঙ্গের যে গঠনগুলো সেগুলো যেখানে পড়ানো হবে সেটাই হচ্ছে মরফোলজি। আমাদের দেহের অঙ্গের যে গঠনগুলো পড়ানো হবে সেটা মরফোলজি। আমাদের দেহে দুই ধরনের অঙ্গ আছে। একটা হচ্ছে বাইরে থেকে যেগুলো দেখতে পারো, আমার হাত পা চোখ। আবার ভিতরে আমার কিডনিটা, লিভারটা তুমি দেখতে পারো না, তাহলে এগুলো অভ্যন্তরীণ অঙ্গ। অভ্যন্তরীণ অঙ্গ নিয়ে যেখানে পড়ানো হবে সেটা হচ্ছে অন্ত অঙ্গ সংস্থান, ইন্টারনাল মরফোলজি। আর বাইরের অঙ্গ নিয়ে যেখানে পড়ানো হবে সেটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি। ওকে, আচ্ছা। শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাস বিদ্যার ইংলিশ কি? ট্যাক্সোনমি। এখানে দুইটা শব্দ আসছে, ট্যাক্সা যোগ হচ্ছে নমি। নমি মানে হচ্ছে ল বা আইন বা রীতিনীতি, নামের মধ্যেই ওইটার অর্থ দেওয়া আছে। নিয়ম কানুন বলা হবে এখানে, শ্রেণীবিন্যাস কিভাবে করবা সে নিয়ম কানুন বলা হবে। আর ট্যাক্সো মানে হচ্ছে বিন্যাস, সাজানো বা শ্রেণীবিন্যাস। ট্যাক্সিস মানে হচ্ছে বিন্যাস করা, তা ট্যাক্সো মানে হচ্ছে বিন্যাস। তাহলে কিভাবে জীবের শ্রেণীবিন্যাস করা হবে এবং সেই নিয়মগুলা, রীতিনীতিগুলা যেখানে পড়ানো হবে সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। ঠিক আছে, অর্থগুলা বুঝে পড়লে তুমি রিয়েল জিনিসটা বুঝতে পারবা যে এটা হচ্ছে অন্ধ মুখস্থ হলো না আমার। ঠিক আছে, একটু বুঝে বললাম। শারীরবিদ্যা, শরীরের ইংলিশ হচ্ছে ফিজিক্যাল। যেমন তুমি বলো না যে আমার ফিজিক্যাল কন্ডিশন আজকে ভালো না, আজকে ফুটবল খেলতে যাব না। ফিজিক্যাল মানে শারীরিক বা শরীর। তাহলে শারীরবিদ্যা এটার ইংলিশ হতে পারে ফিজিক্যাল যোগ লজি। ফিজিক্যাল যোগ লজি। লজি মানে হচ্ছে জ্ঞান, স্টাডি, পড়াশোনা করা। ফিজিওলজি, তাহলে শরীরের ভিতরে কি কি ঘটে সেটা নিয়ে পড়ানো হবে। শরীরের ভিতরে কি ঘটে? শরীরের মধ্যে শ্বসন ঘটে। শরীরের মধ্যে কি ঘটে? রেচন ঘটে। শরীরের মধ্যে কি ঘটে? সালোক সংশ্লেষণ ঘটে। এগুলা সম্পর্কে পড়ানো হয় শারীরবিদ্যা বা ফিজিওলজিতে। বুঝতে পেরেছো কিনা? হিস্টোলজি। গ্রিক হিস্টো মানে হচ্ছে, গ্রিক হিস্টো মানে হচ্ছে, গ্রিক হিস্টো মানে হচ্ছে জাল বা টিস্যু।
টিস্যুর মধ্যে কোষগুলো জালের মতো ছড়ানো থাকে। তাহলে গ্রিক হিস্টো মানে হচ্ছে জাল বা টিস্যু। তাহলে টিস্যু নিয়ে যেখানে পড়ানো হবে সেটাকে বলা হয় হিস্টোলজি। শুধু যদি তুমি লেখো যে জীববিজ্ঞানের যে শাখায় টিস্যু সম্পর্কে পড়ানো হয় তাকে হিস্টোলজি বলে, সেখানে স্যার 0 দেওয়ার ক্ষমতা রাখে। জীববিজ্ঞানের যে শাখায় টিস্যু নিয়ে পড়ানো হয় তাকে হিস্টোলজি বলে, 0 পাবা তুমি। কি লেখা উচিত? হ্যাঁ হ্যাঁ, টোটালটা বলতে হবে, এই লাইনটা বলতে হবে, এই লাইনটা চাই স্যার সংজ্ঞায়। এটি হিস্টোলজির সঙ্গে পরীক্ষা এসেছিল, বুঝতে পেরেছো আমার কথাটা? এটা এটা চাই স্যার। না, তুমি জীববিজ্ঞানের যে শাখায় এই কথাটাও বলবা না। সুন্দর ছেলে, তাহলে এইটা হাইলাইট করবা, ভৌত জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের টিস্যু সমূহের গঠন, বিন্যাস, কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় তাকে হিস্টোলজি বা টিস্যুবিদ্যা বলে। পারবা? মানে স্টাইলটা এই পর্যায়ে আসবে আর তোমার পড়াশোনাটা এই পর্যায়ে আসবে। তুমি সংজ্ঞাটা কিন্তু ধরে ফেলছো, পরজীবীবিদ্যা যখন বলছি বলতে পারছো, বায়ো ইনফরমেটিক্স যখন বলছি বলতে পারছো, কিন্তু টোটাল লাইনটা কেন এখন আসতেছে না? তাহলে তুমি আর কি লাভ তোমার 4 মাস সময় পেয়ে, বলো? তোমার যদি একই পর্যায়ের হয় পড়াশোনাটা, তাহলে কি আপগ্রেড করলা? আমি তোমাকে একটা কথা বলি, তোমার টার্গেট যদি 80-85 হয়, 80-85 সব সাবজেক্টে পেয়ে গেলা, গোল্ডেন এ প্লাস পেয়ে গেলা, এমন একটা অবস্থা হয় গোল্ডেন এ প্লাস পাওয়া অনেক স্টুডেন্ট কলেজ পাচ্ছে না। হয় এটা, প্রথম নিশ্চয়ন হয়ে গেল, দ্বিতীয় নিশ্চয়ন হয়ে গেল, কলেজ পাচ্ছে না। তখন বুঝবা জীবনটা কত কষ্টকর। তখন হতাশায় ভুগবা যে কেন আমি জীবনটাকে নষ্ট করেছি। এবং তোমার আরেকটা বন্ধু, পাশে থাকা বন্ধুই তখন ভালো ভালো করার চান্স পেয়ে গেছে, ওর সামনে দাঁড়াতে তোমার লজ্জা লাগবে। বাস্তব এটা, ওর সামনে ও তোমাকে কিন্তু ইনসাল্ট করছে না, ও তোমাকে অপমানও করছে না, নটর ডেমের ড্রেস পরেও যাচ্ছে, তুমি ওর সামনে দাঁড়াতে লজ্জা পাচ্ছ, এতটা কষ্টকর। এই শেষ সময় কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, শেষ সময় নিজেকে যেন তুমি হারায় না ফেলো, নিজেকে যেন হারায় না ফেলো। তোমার এই সময় থেকে পড়াশোনা করো, এখন থেকে যদি বই কিনে পড়াশোনা করো, তোমার জীবনের বড় চেঞ্জ আসতে পারে যদি তুমি এখন থেকে সিরিয়াস থাকো। শেষ সময় পড়ানোর পাশাপাশি তোমাদেরকে এই কথাগুলো এজন্যই আমরা বলি যেন নিজেকে তুমি হারায় না ফেলো। ওকে, আসো, আমি আবারও বলছি, রোল কোনো ম্যাটার না, কে কোন রোল কোন কোন কলেজ আমি জিজ্ঞাসা করি না। আমি ওই যে রোল জিজ্ঞাসা করি ওই যখন পুরস্কার দেই এসএসসির পরে, তখন জিজ্ঞাসা করি, তখন আমি অবাক হয়ে যাই যে বি সেকশন, সি সেকশন থেকে 100-তে 100 পেয়ে গেছে। তো তুমিও পেতে পারো, তোমার ইচ্ছা আছে কিনা এটা হচ্ছে কথা। পাবে ইনশাল্লাহ, তোমাদের কাছ থেকেও পাবে, কিন্তু কে পাবে সেটা তুমি কেন নয়, এটা হচ্ছে আমার কথা। আচ্ছা, পড়ায় ফিরলাম। ভ্রূণবিদ্যা, এমব্রায়ো মানে ভ্রূণ, এমব্রায়ো মানে কি? ভ্রূণ। এমব্রায়োলজি, এমব্রায়ো মানে ভ্রূণ। তো এমব্রায়োলজি কি জিনিস? ভ্রূণবিদ্যা। ভ্রূণ আসলো থেকে? আকাশ থেকে তো পড়ে নাই। ভ্রূণের স্টার্ট হচ্ছে শুক্রাণু নির্মাণ দিয়ে, তাই পড়াশোনাটা শুরু হবে শুক্রাণু নির্মাণ, জনন কোষ থেকে। ঠিক আছে, তাহলে এমব্রায়োলজি পড়াশোনা স্টার্ট হলো থেকে? জনন কোষ মানে শুক্রাণু নির্মাণ থেকে। শুক্রাণু নির্মাণ থেকে তারপর জাইগোট হয়েছে, জাইগোট থেকে যেই ডেভেলপমেন্ট হচ্ছে, তখন তাকে ফার্স্ট ডেভেলপমেন্টটাকে কি বলবো? ভ্রূণ। সেটা কিভাবে গঠিত হয়েছে, সেটা পরিস্ফুটন, কিভাবে পরিস্ফুটন মানে হচ্ছে আস্তে আস্তে সেটা বড় হওয়া, একটা ফুল প্রস্ফুটিত হচ্ছে, মানে কি বড় হচ্ছে, বড় হচ্ছে। প্রস্ফুটনের আরেকটা অর্থ দাঁড়াতে পারে বিকাশ, যদিও আলাদা লিখেছে বিকাশ। তো এগুলো নিয়ে যেখানে পড়ানো হয় তাকে বলা হয় ভ্রূণবিদ্যা, এমব্রায়োলজি। ঠিক আছে, গ্রিক কাইটোস থেকে এসেছে এই শব্দটা। গ্রিক কাইটোস বা সাইটো মানে হচ্ছে কোষ, লজি মানে বারবার বলছি পড়াশোনা, স্টাডি, জ্ঞান, কোষ নিয়ে পড়াশোনা। জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয় তাকে সাইটোলজি বা কোষবিদ্যা বলে। 0। তাহলে টোটাল লাইনটা লাগবে সংজ্ঞায়, এটা মাথায় রাখো, টোটাল লাইনটা লাগবে। তাহলে ভৌত জীববিজ্ঞানের যে শাখায়, ভৌত জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের কোষের গঠন, কার্যাবলী, বিভাজন ইত্যাদি আলোচনা করা হয় তাকে বলা হয় কোষবিদ্যা, সাইটোলজি। পারবা? বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, নামের সাথে আছে জিন। জিন, জিন যেহেতু আছে তাহলে বুঝে গেছি জিন সম্পর্কে পড়ানো হবে। আর জিনের সাথে জড়িত, জিন মানে কি বলতো? সংজ্ঞা বলছো, বংশগতির ধারক। জিন মানে কি, শব্দের অর্থ কি? জিন, ওইটাও তুমি সংজ্ঞায় চলে গেছো। জিন মানে হচ্ছে জাত, কার জাত কেমন। তোমাকে দেখি আমেরিকানদের মধ্যে, তোমার জাত আমেরিকান,
তোমার বন্ধুর জাত দেখে মনে হয় যে ও হচ্ছে জাপানিজ, এটা হচ্ছে জাত। এর মানে জিনের সাথে সম্পর্কিত হচ্ছে বংশ। জিনের সাথে সম্পর্কিত কি? তাহলে জিন ও বংশের ধারা সম্পর্কে যে আলোচনা করা হয় তাকে বলা হয় বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। বিবর্তন বিদ্যা, ইভলিউশন শব্দটা হচ্ছে ইভলভিং থেকে, ইভলভ মানে উদ্ভব, কোত্থেকে আসলাম, কিভাবে আল্লাহ বানিয়েছে। তো এগুলো গবেষণা করে বিজ্ঞানীরা, প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশ, এই তথ্যগুলো যেখানে আলোচনা করা হবে সেটা বিবর্তন বিদ্যা, ইভলিউশন। বাস্তুবিদ্যা ইকোলজি, ইকো শব্দটা হচ্ছে গ্রিক অয়কোস থেকে, গ্রিক অয়কোস মানে ঘর, তবে হচ্ছে অয়কোস বলতে আমরা বুঝছি এখানে পরিবেশ। আচ্ছা, পরিবেশের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? কি আন্তঃসম্পর্ক পরিবেশের সাথে তোমার? পরিবেশের অক্সিজেন ছাড়া বাঁচবা তুমি বলো? পরিবেশের খনিজ লবণ ছাড়া, পানি ছাড়া কি গাছ বাঁচবে? পরিবেশের সূর্যের আলো ছাড়া গাছ বাঁচবে? পরিবেশ ছাড়া তো বাঁচা সম্ভব নয়। তাহলে পরিবেশের এই বিজ্ঞান নিয়ে পড়ানো হবে যেটা, সেটা হচ্ছে গ্রিক অয়কোস থেকে ইকোলজি। ওকে ওকে। এন্ডোক্রাইনোলজি, এখানে তিনটা শব্দকে যোগ করেছে ওরা, এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি, এন্ডো মানে দেহের ভিতর থেকে, ক্রাইন মানে নিঃসরণ, সিক্রেশন, লজি মানে জ্ঞান, পড়াশোনা, স্টাডি। দেহের ভিতর থেকে কি নিঃসৃত হয়? হরমোন নিঃসৃত হয়। তোমার বন্ধু বলছে আর লম্বা হব না, তুমি বলবে হ্যাঁ, এন্ডোক্রাইন বন্ধ হয়ে গেছে, সিক্রেশন বন্ধ হয়ে গেছে, তাই গ্রোথ হরমোন আর তৈরি হয় না, লম্বা হবা কিভাবে? তাহলে এন্ডোক্রাইনোলজি আমাদের দেহে হরমোন নিঃসরণের এবং হরমোনের কাজ নিয়ে যেখানে পড়ানো হবে, এন্ডোক্রাইনোলজি এটা। জীব ভূগোল, বায়ো জিওগ্রাফি। ভূগোলের ইংলিশ কি? জিওগ্রাফি। ভূগোলের ইংলিশ জিওগ্রাফি। জীবদের ভূগোল কি? বায়ো জিওগ্রাফি। বাংলাদেশের ম্যাপ পড়ছো, পাকিস্তানের ম্যাপ পড়ছো, রাশিয়ার ম্যাপ পড়েছো, দ্যাট ইজ ভূগোল, জিওগ্রাফি। বাট আমাদের জীবদের ভূগোল হচ্ছে বায়োজিওগ্রাফি। এইটাতে কি পড়ানো হবে? এটাতে পড়ানো হবে ইলিশ মাছের ম্যাপ আছে, যে বিশ্বের কোথায় কোথায় ইলিশ মাছ পাওয়া যায়। পেঙ্গুইনের ম্যাপ আছে, বিশ্বের কোথায় কোথায় পেঙ্গুইন পাওয়া যায়। শ্বেত ভল্লুকের ম্যাপ আছে, কোথায় কোথায় পাওয়া যায়। এটা ওই জীবদের ভূগোল, বায়োজিওগ্রাফি। এখানে কি পড়ানো হবে? এখানে পড়ানো হবে জীবরা কিভাবে ওই এলাকায় টিকে আছে, কেন ওই এলাকাটা তার জন্য ভালো, এগুলো হচ্ছে পড়ানো হবে, বায়োজিওগ্রাফি। ক্লিয়ার? ফলিত জীববিজ্ঞানের শাখায় আসছি। আবার একটা তথ্য মনে করিয়ে দেই, তোমার আমার কাছে যে কয়দিন পড়তে আসবা সেই কয়দিন তোমার বায়োলজি পড়া। আমার কাছে সপ্তাহে আসবে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতি। এই 3 দিন রাতে তোমার বায়োলজি পড়া, সাথে তুমি অন্য কি কি পড়বে এটা তোমার পার্সোনাল বিষয়, তোমার রুটিন তুমি নিজে করবা। প্রতি সপ্তাহের রাতগুলা বা সকালগুলা যেই টাইমটা তুমি পাচ্ছ, কখন কোন সাবজেক্ট পড়বা এটা তোমার বিষয়। স্কুলে মডেল টেস্ট দিয়ে দিবে, তখন দেখা যাবে যে ব্যস্ততার কারণে অনেক কিছু পড়তে পারবা না। এখন তুমি পড়াটা গুছায় নাও, যত পারো স্টাডি করো, তুমি রুটিন সাজাও। আমি বলেছি আমার কাছে 3 দিন আসবে, সপ্তাহে 3 দিন বায়োলজি পড়লেই চলবে, বেশি লাগবে না। রবি মঙ্গল বৃহস্পতি আসো, রাতে কয় ঘন্টা বায়োলজি পড়বে এটা তুমি ডিসিশন নাও। তোমাকে গতদিন বই পড়তে বলেছি, আজকে তোমাকে পড়া ধরে তোমাকে দেখালাম, তোমার মধ্যে একটু ল্যাকনেস আছে, ওইটা তুমি পূরণ করো ঘাটতিটা আজকে, আজকের মধ্যে শেষ করো এটা। আগামী ক্লাস থেকে আমি যখন এমসিকিউ সৃজনশীল নিয়ে বসবো, তখন কিন্তু হচ্ছে তোমার কাছ থেকে খালি আমি ইনফরমেশন চাবো, মানে আগামী ক্লাসগুলোতে আমি ইনফরমেশন, তোমাকে পড়াটা কিভাবে মনে রাখা যায়, আজকে তো বুঝাচ্ছি শুধু, আগামী ক্লাসে এটা কিভাবে মনে রাখতে পারো সহজে সেটা শেখাবো, এবং এগুলোর গুছানো চার্ট গুলা দিব, আর হচ্ছে তোমার কাছ থেকে তথ্য জিজ্ঞাসা করবো। এর আগে তুমি টনটনা হয়ে আসো, পরে হচ্ছে ভালো করে নিজেকে ফ্রেশ করে আসো। আজকে তোমার হচ্ছে রিভিশন করার লাস্ট সময়। আমি তোমাকে পড়ার স্টাইলটা কিভাবে দিয়েছিলাম তোমার কি মনে আছে? আমি তোমাকে বলেছিলাম প্রথম দিন ওয়ান শট ক্লাস নিয়ে দিব, তারপরেই তুমি বাসায় গিয়ে শেষ করে ফেলবা চ্যাপ্টার। গত ক্লাসে যেটা নিয়েছিলাম, চ্যাপ্টার শেষ করে ফেলবা, তোমার প্রবলেম থাকলে সেগুলো নিয়ে আসবে। যেমন এর আগের ব্যাচে একটা ছেলে অনেক প্রবলেম দেখাই গেল, যে এটা বুঝি না, ওইটা বুঝি না, ওইটা বুঝি না, তুমি কি নিয়ে আসছো? নিয়ে যদি না আসো তাহলে তোমার সব পড়া দেওয়া উচিত ছিল আমাকে। প্রবলেম থাকলে নিয়ে আসতে হবে। তারপরে আমি এমসিকিউ সিকিউর ওয়ান শট ক্লাস নিব, সেটা হচ্ছে তুমি তার এই ক্লাসগুলোতে খুব মজা পাবা, তোমার নিজেকে উৎফুল্ল মনে হবে যে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন
করলে আমি আটকাবো না ইনশাল্লাহ। তার আগে তোমার সেই পর্যায়ে নিয়ে যেতে হবে তো নিজেকে। আমি বললাম আমি তোমার জন্য সর্বোচ্চ শ্রম দিব, তুমি যদি একটু আমার সাথে কোঅপারেট করো তাহলে ইনশাল্লাহ আমি তোমাকে নিয়ে অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ। তুমি একটু চেষ্টা করো। এটা হচ্ছে তোমার সাথে আমার কথা থাকলো। আমি ফলিত জীববিজ্ঞানের শাখায় ব্যাখ্যা চলে আসছি। ফলিত জীববিজ্ঞানের হচ্ছে প্রথম শাখার নাম প্যালাএন্টোলজি, জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম বিজ্ঞান, প্যালাএন্টোলজি, তিনটা শব্দ এসে প্যালা অন্টোলজি। প্যালা অন্টোলজি, প্যালা মানে হচ্ছে প্রাচীন, অন্টো মানে হচ্ছে লাইফ, মানে প্রাচীন আগের সময় যে লাইফ ছিল পৃথিবীতে সেগুলো নিয়ে পড়াশোনা করব। হ্যাঁ, আগের সময় হচ্ছে ডাইনোসর ছিল কিনা, ডাইনোসর কি দেখেছে বিজ্ঞানীরা, চোখ দিয়ে দেখেছে? ডাইনোসর যে ওই যে বিভিন্ন সায়েন্স ফেয়ার গুলোতে ওরা তুলে ধরে বা বিভিন্ন মুভিতে দেখানোর চেষ্টা করে, কই পাইলো এটা? মাটির নিচে চাপা পড়ে থাকা কিছু কয়লা পেয়েছিল, কয়লা বলবো না, জীবাশ্ম। সেই কয়লাটার মধ্যে কার্বন 14 আইসোটোপ মেরেছিল। কার্বনের তো হচ্ছে পারমাণবিক ভর নরমালি 12, তার আরেকটা আইসোটোপ হচ্ছে কার্বন 14। ওইটা মারলে বের হয়ে যায় কত বছর আগের, এবং তার গঠন বের করতে পারে। এগুলো নিয়ে যে জীববিজ্ঞান পড়ানো হবে সেটাকে বলা হয় প্যালাএন্টোলজি। জীব পরিসংখ্যান, পরিসংখ্যান করতে হবে। জীবের পরিসংখ্যান হচ্ছে বায়োস্ট্যাট। স্ট্যাট মানে হচ্ছে পরিসংখ্যান, বা স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান। কাদের পরিসংখ্যান এটা? বায়ো, জীবদের। জীবদের আবার কি পরিসংখ্যান হতে পারে? বাংলাদেশে আদমশুমারি হয় না? আদমশুমারিতে কি করে? বাংলাদেশে কতগুলো মানুষ এই বছর আছে, পরের বছর কত মানুষ আছে, এগুলা মানুষ কি বেশি বেড়ে যাচ্ছে কিনা, কমে যাচ্ছে কিনা, এগুলো হিসাব করে। তো জীব পরিসংখ্যানের মধ্যে ওরা হচ্ছে প্রতি বছর, বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার কয়টা আছে গণে, প্রতি বছর গড়ে কতগুলো ইলিশ উৎপাদন হচ্ছে সেটা হিসাব করে। এতে কি সুবিধা? রয়্যাল বেঙ্গল টাইগার গত বছর যা ছিল তার থেকে এই বছর অর্ধেক কমে গেছে, এটা থ্রেট আমাদের জন্য। তখন হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারকে সংরক্ষণে এগিয়ে আসবে এরা। তারপরের বছর দেখলো যে না, এবার রয়্যাল বেঙ্গল টাইগার বাড়ছে, তাহলে ঠিক আছে। এই স্ট্যাট করতে হয় এজন্য যে পরিবেশ থেকে জীবগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কিনা এটা জানার জন্য, এটা দরকার। পরজীবী বিদ্যা, প্যারাসাইটোলজি। পরজীবী বিদ্যা, প্যারাসাইট মানে পরজীবী, প্যারাসাইট মানে পরজীবী, পরের উপর এসে বসে থাকবে, মাথায় উকুন পরজীবী, পেটে গোলকৃমি পরজীবী, অন্যের দেহে এসে আরেকজন এসে জুড়ে বসছে, পরজীবী। তো পরজীবী প্যারাসাইটোলজি, এখানে পরজীবী তোমাকে সংজ্ঞা জিজ্ঞাসা করেছিলাম, দেখো পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ ও কি রোগ সৃষ্টি করছে সেই সম্পর্কে আলোচনা করা হইলে পরজীবী বিদ্যা বলে। না, আরো দিতে হবে ফলিত জীব বিজ্ঞানের যে শাখায়, ঠিক আছে না? এভাবে সংজ্ঞাগুলো সাজাবা তুমি, এবং প্রতিটা সংজ্ঞা পারছো কিনা। প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা টোটালটা বলতে না পারা পর্যন্ত, মানে বন্ধ করে তুমি প্রতিটা সংজ্ঞা বলতে পারো না, ওই পর্যায়ে না গেলে দ্বিতীয় পৃষ্ঠা যায় না, আমার অনুরোধ থাকলো। তুমি প্রতিদিন হচ্ছে একটা করে চ্যাপ্টার রিডিং দিচ্ছ, সাকসেসফুল রেট আসবে না। তাহলে একটা বার হচ্ছে ভালো করে যদি পড়তে পারো একবার জীবনে, যে পুরো পৃষ্ঠাটা বন্ধ করে আমি বলতে পারি, তাহলে দেখবা পরের দিন তোমার মানে পরের রিভিশনে একবার দেখলেই পুরো আমার মাথায় সেট হয়ে যাবে। ব্রেন এমন একটা জিনিস, একবার মাথায় সেট করে ফেলতে হবে। একটা পৃষ্ঠা না হইলে পরের পৃষ্ঠায় যায় না, তুমি ওই পড়ার ভ্যালু নাই, সারা জীবন এটা পড়বা, লাভ হবে না। বুঝতে পারছো আমার কথা? এই পর্যায়ে পড়ো। আচ্ছা, আরেকটা কথা, মৎস্য বিজ্ঞান, ফিশ থেকে এসেছে ফিশারিজ। ফিশ থেকে কি এসেছে? ফিশারিজ। মাছ নিয়ে আলোচনা করা হবে। মাছ নিয়ে পড়ানোর সাথে সাথে মাছ কিভাবে উৎপাদন করা যায়, মাছের এই যে মাছ যে একটা সম্পদ, কিভাবে এর সঠিক ব্যবস্থাপনা করবে, সঠিকভাবে চাষ করবে কিভাবে, এগুলো পড়াবে এখানে। এছাড়া হচ্ছে মাছকে কিভাবে সংরক্ষণ করা যায়, কোন মাছকে শুটকি বানায় সংরক্ষণ করা যাবে, কোন মাছকে ফ্রিজিং করবে, কোন মাছকে অন্য কোনো কেমিক্যাল দিয়ে সংরক্ষণ করা যায়, এগুলো পড়ানো হবে এখানে। এন্টোমোলজি কীট তত্ত্ব। এন্টোমোলজিতে এন্টোমো, গ্রিক এন্টোমো মানে হচ্ছে পতঙ্গ। তো পতঙ্গদের জীবন, উপকারিতা অপকারিতা। কিছু পোকা আছে আমাদের গাছের আশেপাশে যারা ক্ষতি করে সেগুলোকে খায়। কিছু পোকা আছে আমাদের উপকারী, মানে হচ্ছে ক্ষতিকর গুলারা খায় ফেলে। আর কিছু পোকা আছে আমাদের গাছের পাতা খাওয়া শুরু করে, পাতাকে পচায় ফেলে। তো কোনটা উপকারী কোনটা অপকারী না জানলে তুমি কোনটারে মার বা কোনটারে রাখবা এটা তো বুঝবা না। যাই উপকারী গুলারে মারা শুরু করছো, তো হবে না। উপকারিতা অপকারিতা জানতে হবে, ক্ষয়ক্ষতি কি ক্ষয় করে জানতে হবে। দমন পদ্ধতি, যেমন তোমাকে দশম অধ্যায়ে পড়িয়েছিলাম না, ফেরোমন দিয়ে হচ্ছে পোকা নিধন পদ্ধতি। হ্যাঁ,
তাহলে হচ্ছে এগুলো দমন পদ্ধতি জানতে হবে, কিভাবে বের থেকে বাঁচতে পারি। এভাবে হচ্ছে প্রতিটা শাখা আমি তোমাকে একটু হেল্প করছি মনে রাখার জন্য। তোমার কাজ হচ্ছে এই অর্থগুলো যেহেতু বুঝে যাচ্ছ, বাসায় যেয়ে ঠান্ডা মাথায় ফ্রেশ মুডে পড়ে মুখস্থ করে ফেলবে একদম। অণুজীব বিজ্ঞান, মাইক্রোবায়োলজি। মাইক্রো মানে ক্ষুদ্র, বায়ো মানে জীব। ক্ষুদ্র জীব বলতে কি বোঝায়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক। তিনটা মুখস্থ করো। ক্ষুদ্র জীব বলতে কি কি? ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক গুলাকে আমরা হচ্ছে ক্ষুদ্র জীব বলি। এদেরকে পড়ানো হবে যেখানে, সেটা অণুজীব বিজ্ঞান। কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার বোঝানোর কিছু নাই। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কয়েকদিন আগে হচ্ছে 14 নম্বর অধ্যায়ে পড়িয়েছি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন প্রযুক্তি। জিন নিয়ে গবেষণা করতে করতে তুমি কত কিছু করেছো। ওই যে বলছিলাম ক্রিসমাস ট্রির মধ্যে জোনাকি পোকার জিন সেট করে দিছো, তো এইগুলো হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে এগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে আমাদের জিন নিয়ে ইঞ্জিনিয়ারিং করা, জিন কেটে এক জিন আরেক জিনের মধ্যে ঢুকাই দেওয়া, এগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি। বায়ো মানে হচ্ছে জীব, কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন। আমার বডিতে কি কি কেমিস্ট্রি আছে তুমি বের করে দিবা। আমার পাকস্থলীতে কি বিক্রিয়া ঘটে, আমার হার্টে কি বিক্রিয়া ঘটে, এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। তুমি যদি আমার বডিতে কি কেমিস্ট্রি আছে, কি বিক্রিয়া ঘটে, এটা বের করতে না পারো, তাহলে তো আমাকে ওষুধ দিয়ে ঠিকও করতে পারবে না। ওষুধ কি? কেমিস্ট্রি। ওষুধ কি? কেমিস্ট্রি। তুমি যদি আমার বডির কেমিস্ট্রি না জানো, তাহলে কোন কেমিস্ট্রি দিয়ে ঠিক করবা সেটা জানবা কিভাবে? বুঝছো না? তাহলে বায়োকেমিস্ট্রি লাগবে। বায়োকেমিস্ট্রির সাথে এই কথাটা কেন বললাম? আমাদের প্রাণ রাসায়নিক কার্যাবলীর সাথে রোগ সম্পর্কিত তথ্য তুমি দিতে পারবা, যে আপনার বডিতে এই কেমিস্ট্রিতে প্রবলেম হয়েছে, এই কেমিস্ট্রি দিয়ে ওই কেমিস্ট্রি ঠিক করবো আমি, এই ওষুধ খান, তাহলে এটাতে রোগ আছে। ঠিক আছে, ওকে। পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, বলার কিছু নাই। সামুদ্রিক জীব বিজ্ঞান, মেরিন বায়োলজি। মেরিন মানে সমুদ্র। তোমার আব্বু মেরিন ইঞ্জিনিয়ার, সে হচ্ছে সমুদ্রের মধ্যে ওইখানে একটা পাথর আছে, ওই পাথর থেকে কিভাবে হচ্ছে বেঁচে হচ্ছে জাহাজটাকে হচ্ছে পার করবে সেটা জানে। এই জাহাজটা আসতেছে, ওই জাহাজটা আসতেছে, দুইটা জাহাজ সংঘর্ষ না করে সুন্দরভাবে চলে যেতে পারে কিভাবে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং তোমার আব্বু করে, সে মেরিন ইঞ্জিনিয়ার। তাহলে মেরিন বায়োলজির কাজ কি? মেরিন বায়োলজির কাজ হচ্ছে সমুদ্রের মধ্যে যে জীবগুলো আছে তাদেরকে কিভাবে হেল্প করা যায়। সবাইকে সবাইকে কিভাবে হেল্প করা যায়, একটা জীব আরেকটা জীবকে যেন হচ্ছে ধ্বংস করে ফেলতে না পারে, কিভাবে তাদেরকে হেল্প করা যায়, কিভাবে আরেকটা জীবের বংশ বিস্তার একটু বাড়ানো যায়, এটা মেরিন বায়োলজি। বন বিজ্ঞান, ফরেস্ট্রি, বলার কিছু নাই, বনের গবেষণা। বায়োটেকনোলজি, জীবদের মধ্যে কি ঢুকাই দেব? বায়োটেকনোলজি, জীবদের মধ্যে হচ্ছে প্রযুক্তি ঢুকাই দেব। বায়োটেকনোলজির মধ্যে কয়টা টপিকস ছিল বলো তো? কি কি বলো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। সুন্দর, থ্যাংক ইউ। তাহলে বায়োটেকনোলজির মধ্যে হচ্ছে দুইটা পার্ট চলে আসছে। এখন তোমার থাকতে হবে এমন টনটনে, বলার সাথে সাথে মাথায় চলে আসছে। তুমি যদি বলতে না পারো তাহলে তুমি পড়ো, তুমি বলতে না পারলে তুমি হতাশ হবে না, তোমার মধ্যে জিদ তৈরি হতে হবে যে না আমি তো আর পারি না, আমার দিয়ে আর হবে না। এটা 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 বলবা না, আমি পারি না, আমার পারতে হবে, ওই পর্যায়ে যাবা। আর একটা প্রশ্ন হচ্ছে প্রাসঙ্গিক আছে, একটু বলে নেই, পরে বলে যাব। এক গার্ডিয়ান আসলো, আইসা বলতেছে স্যার আমার ছেলে তো প্রশ্ন করতে পারে না, পরে কিভাবে পড়াবেন? আমি বল আমি প্রশ্ন করতে পারে না কেন? বলে প্রশ্ন করতে লজ্জা লাগে। আমি বললি ওর তো এসএসসি দিতেও লজ্জা লাগবে, পরীক্ষার হলে যায় তো বের হয়ে যাবে। লজ্জা যদি লাগে প্রশ্ন করতে, তাহলে তুমি এসএসসি পরীক্ষা কেমনে দিবে আমাকে বলো? বলে প্রশ্ন করতে বলে লজ্জা লাগে। আমি ওর মনের প্রশ্ন কিভাবে বুঝবো বলো? প্রশ্ন তোমার যা আছে তুমি করবা, তোমার তোমার মনে করবা না যে এই প্রশ্ন করলে মানুষ কি মনে করবে, মানুষ দিয়ে কি করবা? তুমি নিজের সমস্যা তুমি সমাধান করবে, মানুষ দিয়ে কি করবা? তোমার বন্ধু তোমার কি বললো, ওর বন্ধু তোমার নিয়ে যাবে, পার করবে? তোমার প্রশ্ন থাকলে তুমি প্রশ্ন করবা, যে কোনো প্রশ্ন নির্দ্বিধায় করে বসবা, আমার জানা থাকলে আমি জানাবো। জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি। বায়ো মানে হচ্ছে জীবদের নিয়ে টেকনোলজি করবো, একটা জেনেটিক ইঞ্জিনিয়ার আর একটা টিস্যু কালচার। আমরা কত একটা গাছের ছোট একটা টুকরা থেকে লক্ষ লক্ষ চারা তৈরি করা শিখিয়েছিলাম টিস্যু কালচারের মাধ্যমে, দ্যাট ইজ বায়োটেকনোলজি। বলেছিলাম পটেটো আর টমেটো দুইটাকে মিলিয়ে পোমাটো বানাইছি, দ্যাট ইজ বায়োটেকনোলজি। হ্যাঁ যাই হোক, তাহলে হচ্ছে বায়োটেকনোলজি, ঠিক আছে কিনা?
তাহলে মানুষ আর পরিবেশের কল্যাণে ব্যবহার করবে এগুলো বায়োটেকনোলজি। তারপর হচ্ছে ফার্মাসি, দেখবা বিভিন্ন ফার্মা লেখা থাকে, তাজওয়ার ফার্মা, ইরফান ফার্মা। তাহলে হচ্ছে এগুলো হচ্ছে ফার্মা মানে ড্রাগস, ফার্মা মানে কি ড্রাগস, ঔষধ, ওষুধ নিয়ে গবেষণা করবে, ওষুধ বানাবে। বন্যপ্রাণীবিদ্যা ওয়াইল্ড লাইফ, এটা বলার কিছু নাই, বন্যপ্রাণী নিয়ে। বায়ো ইনফরমেটিক্স, তোমাকে জিজ্ঞাসা করেছিলাম আমি, বায়োলজিতে তথ্য বের করে দেওয়া, বায়োলজির রহস্যের তথ্য বের করে দেওয়া বায়ো ইনফরমেটিক্স। একটু বিস্তারিত বলে দেই। আমাদের আজ থেকে 20 বছর আগের একটা গল্প। আমাদের একটা স্যার বলছিল যে একজনের জিহ্বায় হচ্ছে খুব ক্ষত হয়েছে, আলসার হয়েছে। এক ডাক্তারের কাছে গিয়েছে, সে বলেছে এটা ক্যান্সার, এটা কেটে ফেলতে হবে, যত তাড়াতাড়ি পারো কাটো, না কাটলে এটা সারা বডিতে ছড়ায় যাবে, আরো বিপদ হতে পারে। ক্যান্সার যেখানে হয়েছে সেটা কেটে ফেলাই হচ্ছে তার ট্রিটমেন্ট, অন্য কোনো ট্রিটমেন্ট নাই। তো এই যে ক্যান্সার হয়ে গেছে, এখন কেটে ফেলতে হবে, সে ডিসিশন নিয়ে ফেলছে কেটে ফেলবে। জিহ্বা চলে গেলে কথা বলতে পারবে না, জীবন তো বাঁচবে, জীবন আগে না জিহ্বা আগে? জীবন বাঁচুক, তাহলে জিহ্বা না থাকুক, কাইটা ফেলবে ডিসিশন নিয়েছে। কি মনে করে হচ্ছে 2-1 দিন ট্রিটমেন্ট করাবে, তার 2-1 দিন আগে আরেক ডাক্তারের কাছে গেল, সে বলতেছে এটা আলসার হওয়ার সম্ভাবনা আছে, একটা অ্যান্টিবায়োটিক দেই, আর ক্ষতটা হচ্ছে একটা দাঁত খুব ধারালো হয়েছিল, শার্প হয়েছিল, ওইটা দিয়ে হচ্ছে লেগে লেগে ক্ষতটা হচ্ছে, ওইটা ওই দাঁতটা ফেলে দেই। ওই দাঁতটা ফেলে দিছে, আর হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দিছে। 2 দিন পরে হচ্ছে তার অবস্থা ভালো হয়ে গেছে। তার যে ক্যান্সার হয়েছে কিনা সেই তথ্যটাই সঠিকভাবে হচ্ছে ডিসিশন নিতে পারছিল না ডাক্তাররা, মানে বায়োলজি কতটা পিছানো ছিল। এখন বায়োলজি এতটা এগিয়ে গেছে, বায়ো ইনফরমেটিক্স, সেটা কম্পিউটার দিয়ে গবেষণা করে জানাই দিবে আসলে ক্যান্সার হয়েছে না হয় নাই, একদম রিয়েল ইনফরমেশন। আন্দাজে আন্দাজে হচ্ছে কারো জিব্বা হাত পা কেটে ফেলতে হবে না এখন। আগে কত মানুষের হাত পা জিব্বা এরকম কেটে ফেলছে না যায় না, মনে হয় ক্যান্সার, কেটে ফেলেন, তাড়াতাড়ি কাটেন, বিপদ আছে কিনা। তাহলে এগুলো থেকে বাঁচতে পারবো আমরা ইনশাআল্লাহ। তোমাকে এই যে প্রত্যেকটা রাজ্যের যে বৈশিষ্ট্য, দেখো রাজ্যের বৈশিষ্ট্য এইভাবে লিখবা, পয়েন্ট করে হেডলাইন দিয়ে, আমি তোমাকে পয়েন্ট করে হেডলাইন দিয়ে দেওয়ার জন্য গত ক্লাসে কিন্তু একটা চার্ট দিয়েছিলাম। এই যে এই চার্টের মধ্যে হচ্ছে প্রতিটাই কিভাবে হেডলাইন দিয়ে লিখতে হবে, কি হেডলাইন দিবা আমি লিখে দিয়েছিলাম, তুলনার ক্ষেত্রেও দিবা, বৈশিষ্ট্যতেও দিবা। মনে হয় বৈশিষ্ট্য আসছে, কোষ লিখে কলম দিয়ে তারপর লেখায় এক করছি, এবং যেগুলো ইনফরমেশন দেওয়া নাই সেগুলোও কিন্তু আমি বলে দিয়েছিলাম। যারা ক্লাস করো নাই, আমার পেজে দেওয়া আছে এই ফার্স্ট ক্লাসটা, ওইটা দেখে নিও। ফার্স্ট ক্লাসে উপস্থিতি একদমই কম ছিল, তাই হচ্ছে আমরা ওইটা দিয়েছি। তো তোমার কাজ থাকবে ওইটা করে নেওয়া। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা মানুষের শ্রেণীবিন্যাসটা পড়াবো। মানুষের শ্রেণীবিন্যাসটা ধরো বইতে, বই আনো নাই তাজওয়ার, তুমিও তো আনো নাই, নেক্সট ক্লাস থেকে। হ্যাঁ, এক অধ্যায়ে যা গেল গেল, তুমি তথ্যগুলো হচ্ছে ইনফরমেশন গুলো হচ্ছে টুকে নাও, নেক্সট ক্লাস থেকে যেন আর হচ্ছে এরকম ভুল না হয়। সচেতন থাকতে হবে, খুব বেশি হচ্ছে অ্যাগ্রেসিভ থাকতে হবে শেষ মুহূর্তে, যেন নিজেকে হচ্ছে তুমি হেল্প করতে পারো। আচ্ছা, মানুষের রাজ্য দেখো, মানুষের শ্রেণীবিন্যাসের মধ্যে শ্রেণীবিন্যাসটা এইভাবে বাঁকা করে লিখতে হবে, সিঁড়ির ধাপের মতো, জানো তো, এটা বাঁকা করেই লিখতে হবে। পরীক্ষায় এটা আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে, 4 নম্বরেও আসতে পারে। এটাতে তুমি কালার পেন যদি ইউজ করো তাহলে ওই ফাইলাম ওগুলাকে শুধুমাত্র লেখো, মানে এগুলাকে শুধু লেখো, এই যে এটাকে লেখো, মানে রাজ্য কিংডম এটাকেই লিখে তারপর এই পাশেরটাকে কালো দিয়ে লিখলা, বৈশিষ্ট্যগুলো কালো দিয়ে লিখলা, এবং টোটালটাকে 1 পৃষ্ঠায় লেখার চেষ্টা করবা। এটা একটু কষ্ট হবে, কিন্তু টোটালটাকে 1 পৃষ্ঠায় লেখার চেষ্টা করবা, এবং এটা প্র্যাকটিস করো বাসায় যে পারো কিনা। এটা ছোট ছোট করে লিখবা, নাম্বার তো সেম, 1 পৃষ্ঠায় লিখলে টোটাল জিনিসটা ভালো করে দেখানো যায়। পরের পৃষ্ঠায় গেলে অনেক স্যার অপছন্দ করে, এটা একটা প্রবলেম। 1 পৃষ্ঠায় লেখার চেষ্টা করো, এইভাবে বাঁকা করে লিখতে পারো কিনা দেখো তুমি। আচ্ছা, রাজ্য মানে কিংডম মানে জগৎ। আমাদের জগৎ কি? আমরা কি হচ্ছে উদ্ভিদ, নাকি হচ্ছে ব্যাকটেরিয়া, নাকি হচ্ছে ছত্রাক? আমরা অ্যানিমেল, আমরা গাছ না। তাই হচ্ছে আমাদের অ্যানিমেল থেকে আমাদের জগতের নাম হচ্ছে অ্যানিমেলিয়া। আমাদের অ্যানিমেল থেকে আমাদের জগতের নাম কি? আমাদের কোষটা হচ্ছে সুকেন্দ্রিক। সুকেন্দ্র মানে কি? ভালো নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস। সুগঠিত নিউক্লিয়াস মানে কি বলো?
সুন্দর নিউক্লিয়াস মানে নিউক্লিয়াস আছে, নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওমেমব্রেন আছে, মানে থ্যাংক ইউ। নিউক্লিয়াস চারটা উপাদান আছে, এইভাবে বলো না। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম, চারটা অংশ থাকে, তাকে কি নিউক্লিয়াস বলা হয়? সুকেন্দ্রিক বা সুগঠিত নিউক্লিয়াস। এটা একটা আদি কোষ, এটা একটা প্রকৃত কোষ, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা প্রাণী কোষ। আমরা যদি প্রাণী কোষটা আমাদের কোষের মধ্যে ঢুকি, আমাদের কোষের মধ্যে নিউক্লিয়াসটা দেখো, নিউক্লিয়াসের বাইরে একটা পর্দা আছে, নিউক্লিয়ার মেমব্রেন। আমাদের ভিতরে একটা নিউক্লিওলাস আছে, জেলি আছে, নিউক্লিওপ্লাজম, তারপর ক্রোমাটিন জালিকা আছে। তো আমাদের নিউক্লিয়াসটা খুব সুন্দর আবরণ দ্বারা আবৃত, দেখো কত সুন্দর আবরণ দ্বারা আবৃত। আর যদি আমরা ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসটা দেখি, ব্যাকটেরিয়ার তো ভালো কোনো নিউক্লিয়াসই নাই, এবং আমরা দেখতে পাচ্ছি ওর ভিতরে যে ক্রোমাটিন জালিকাগুলো, দেখো এই যে ক্রোমাটিন জালিকাগুলো, ওইটার চারপাশে কোন নিউক্লিয়ার মেমব্রেনের কাভারিং আছে? তুমি দেখো তো, পাচ্ছ কোনো কাভারিং আছে? নাই, কোনো কাভারিং নাই। তাহলে এটা নিম্নমানের নিউক্লিয়াস। ওর নিউক্লিয়াস তাহলে ওর এই ক্রোমাটিন জালিকাগুলো তাহলে কই ছড়ানো আছে? সাইটোপ্লাজমে ছড়িয়ে আছে। আমাদের সুন্দর নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে কাভারিং করে নিউক্লিওপ্লাজমের মধ্যে ছড়ানো আছে, আর ওটা সাইটোপ্লাজমে ছড়ানো আছে। এটা হইলো একটা নিউক্লিয়াস, কম দামি নিউক্লিয়াস, ভালো না এটা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ, আমরা বহুকোষী পরভোজী। পরভোজীর ইংলিশ কি বলো? হেটারোট্রফিক। হেটারো মানে কি? ভিন্ন কাউকে, অন্যকে। ট্রফ মানে হচ্ছে ওর কাছ থেকে পুষ্টি নিয়েছি, খেয়ে ফেলেছি, গিলে ফেলেছি, পরভোজী। হ্যাঁ, হেটারোট্রফিক। আমাদের টিস্যু জটিল মানে কি? অনেক উন্নত, অনেক উন্নত টিস্যু, তাই হচ্ছে জটিল টিস্যু আমাদের বিদ্যমান। আমাদের পর্ব কি? পর্ব মানে হচ্ছে জাত কি, আমাদের জাত। তোমার জাত কি? তুমি কি পরিফেরা, ছিদ্রওয়ালা প্রাণী? তুমি কি নিডারিয়া, কাটা বের হয় তোমার দেহ থেকে? তুমি কি মলাস্কা, খোলস দিয়ে আবৃত? না, তুমি কর্ডাটা। কর্ডাটা শব্দটা হচ্ছে নটোকর্ড থেকে। নটো মানে পিঠে, নটো মানে কি? কর্ড মানে দণ্ড। আমাদের ভ্রূণাবস্থায় মায়ের পেটে যখন এতটুকু ছিলাম, পিঠের মধ্যে একটা নরম পাইপের মতো দণ্ড ছিল, সেটা মেরুদণ্ডে কনভার্ট হয়েছে এখন। সেই কর্ড আমাদের থাকবে, এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেই কর্ড থেকে এসেছে কর্ডাটা। নটোকর্ডের কর্ড থেকে কি এসেছে? কর্ডাটা। আমরা, আমাদের শ্রেণী হচ্ছে ম্যামালিয়া। ম্যামালিয়া মানে স্তন্যপায়ী। আমরা স্তন্যপায়ী প্রাণী, প্লাস হচ্ছে আমরা মায়ের একটা ব্যাগের ভিতরে ছিলাম, ব্যাগটার নাম জরায়ু। তাহলে আমরা স্তন্যপায়ী আর হচ্ছে জরায়ু, মায়ের জরায়ুর ভিতরে বড় হয়েছি, লালিত পালিত হয়েছি, এটা। তারপরে হচ্ছে বর্গ হচ্ছে প্রাইমেট। প্রাইম নামটা মানে হচ্ছে প্রথম, ফার্স্ট র্যাঙ্ক, একদম সামনের দিকে থাকে। নাম হচ্ছে প্রাইম ব্যাংক, মানে হচ্ছে ও হচ্ছে একদম হচ্ছে হাইয়েস্ট ব্যাংক, সবচেয়ে সামনের দিকে, প্রথম সারির ব্যাংক। প্রাইমেট মানে হচ্ছে প্রথম সারির যে প্রাণীগুলা, সবগুলাকে এই অর্ডারে রাখবো আমরা, প্রথম সারির প্রাণীগুলোকে। তারপর হচ্ছে গণটা আগে বলি, গণ বা জেনাস। জেনাস মানে জন্ম, জন্মগতভাবে তুমি হিউম্যান, তাই তোমার গণ হচ্ছে হোমো, হিউম্যান থেকে হোমো। আর গোত্রের নাম করে হচ্ছে শেষে আইডি এই যোগ করে, গোত্রের সাবফিক্স হিসেবে কি বসে? তাহলে হোমো যোগ আইডি, হোমিনিডি, এটা করেছে। তোমার প্রজাতি হচ্ছে, প্রজাতি স্পেসিস মানে হচ্ছে দেখতে কেমন, তুমি দেখতে কেমন। হোমোর সাথে হচ্ছে হিউম্যান ফার্স্ট অফ অল, তুমি সাথে হচ্ছে স্যাপিয়েন্স, গ্রিক স্যাপিয়েন্স মানে জ্ঞানী। তুমি দেখতে কেমন? তুমি একটা জ্ঞানী মানুষ। আগের দিনে অনেক মানুষ ছিল যাদের জ্ঞান ছিল না, ওদেরকে হোমো স্যাপিয়েন্স বলতো না, হোমো অন্য কিছু বলতো। তো আমাদেরকে বলা হয় হোমো স্যাপিয়েন্স, কারণ আমরা সবচেয়ে জ্ঞানী মানুষ। তো আমাদের পড়াশোনার একদম শেষ দিকে আসছি। আমি আজ যেটা করলাম, গত ক্লাস আর আজকের ক্লাসে মিলিয়ে তোমাকে টোটাল বইটাকে হচ্ছে রিভিশন করাই দিলাম, লাইন বাই লাইন। এরপরে আমার কাজ হবে কি, এগুলাকে কিভাবে সহজে মনে রাখতে পারো সেই টেকনিক শেখানো। আর তোমার কাজ হচ্ছে জীবন দিয়ে প্রথম অধ্যায় পড়া। আরো কত অধ্যায় আছে সব ভুলে যাও, প্রথম অধ্যায়ে থাকো, এটা শেষ করো ভালো করে। যেটা পড়াচ্ছিলাম, প্রতিটা জীবের বৈজ্ঞানিক নামকে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস নিয়ম করে দিয়েছে, দুইটা শব্দ থাকবে, একটা গণ অংশ, একটা প্রজাতি অংশ। এই দুইটা পদ নিয়ে গঠিত নামকরণকে বলা হয় দ্বিপদ নামকরণ। এটাকে কি বলা হয়? দ্বিপদ নামকরণ, বাইনোমিয়াল নোমেনক্লেচার। উদ্ভিদের নাম করার জন্য ICBN, প্রাণীর নাম করার জন্য ICZN, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ
জুলজিক্যাল নোমেনক্লেচার। আর এইসব নাম দেওয়ার জন্য উনি একটা বই লিখেছিল 1753 সালে, বইটার নাম ছিল স্পিসিস প্ল্যান্টেরাম, মানে প্লান্টের নাম দেওয়া হয়েছে, উদ্ভিদের নাম দেওয়া হয়েছে এখানে 1753 সালে। তারপর বৈজ্ঞানিক নামের নিয়মাবলীগুলো আমি তোমাকে একটু ধরাই দিই, এটা একদমই পারো তোমরা, তারপর হালকা একটু ধরাই দিব। বৈজ্ঞানিক নাম শুধু ল্যাটিন ভাষায় করতে পারো, বা ল্যাটিন ভাষার একটু ছোঁয়া থাকবে। ল্যাটিন ভাষা কেন? ল্যাটিন ভাষায় ছোঁয়া দিতেই হবে, ক্যারোলাস লিনিয়াস ল্যাটিন বিজ্ঞানী, তাই তাকে সম্মান দেখাচ্ছি আমরা এইভাবে, আর কিছুই না। আচ্ছা, ল্যাটিন ভাষায় টোটাল নাম দিতে পারো, যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা টোটাল ল্যাটিন নাম। আবার জাকেরানা ঢাকা, এটা ল্যাটিন ভাষার মতো নাম। যেমন জাকির স্যারের নাম অনুসারে এই ব্যাংকটার নাম রেখেছে জাকির। সাজিদ আলী হাওলাদার একজন বিজ্ঞানী, বাংলাদেশি বিজ্ঞানী, উনি হচ্ছে উনার স্যার জাকির স্যার, উনার নাম অনুসারে গণাংশ করেছে। জাকিরের সাথে ব্যাংকে গ্রিকরা বলে রানা, জাকির যোগ রানা, জাকে রানা ঢাকা। এটা নামের মধ্যে দুইটা শব্দ থাকবে, প্রথমটা গণাংশ, পরেরটা প্রজাতি অংশ, ল্যাবিও রহিতা। আচ্ছা, বৈজ্ঞানিক নাম কি ইউনিক হইতে হবে। তোমার নাম ফারহান, মনে করেছিল একটা ইউনিক নাম, কলেজে স্কুলে ঢুকা দেখা যায় আর 10টা ফারহান আছে, তাহলে তোমার নামটা ইউনিক হলো না। কিন্তু বৈজ্ঞানিক নাম সবসময় কি হইতে হবে? ইউনিক হতে হবে। বৈজ্ঞানিক নাম যখন টাইপ করবা তখন ইটালিক বাঁকা করতে হবে। ইটালিক কি করতে হবে? সবগুলা পয়েন্টে তুমি নিচে দাগ দিবা, সবগুলা পয়েন্টে নিচে দাগ দিবা, খালি এই ই নাম্বার পয়েন্টের নিচে দাগ দেওয়া যাবে না, এটা বাঁকা করে লিখবা। বাঁকা করে লিখে স্যারকে বুঝাবে, স্যার আপনি যখন টাইপ করবেন না, প্রশ্ন টাইপ করবেন না, তখন একটু বাঁকায় দিয়েন। ছাপানোর সময় বলছে এরকম বাঁকা করে লিখতে। তোমার বইটা কি ছাপানো না? যত জায়গায় তুমি বাঁকা কিছু পাবা, বুঝবা ওইটা হচ্ছে সাইন্টিফিক নেম। বুঝতে পেরেছো? আর হাতে লিখলে স্যার কোনটা দেখে বুঝবে তোমার কোনটা সাইন্টিফিক নেম, নিচে দাগ দিতে হবে। ওকে, কয়েকজন বিজ্ঞানী একসাথে নাম দিয়েছে। তুমি ধরো একটা নাম দিয়ে আসছো ICBN বা ICJN যে তোমার নামটা এখন অ্যাপ্রুভ হয় না, কখনো অ্যাপ্রুভ করতে হচ্ছে 3 মাস নেয়, কখনো 4 মাস নেয়, কখনো বছর খানিক নিয়ে নেয় ওরা। এর মাঝে আরো কয়েকজন বিজ্ঞানী হচ্ছে তার জার্নাল দিয়ে গেছে, প্রতিদিনকে জার্নাল দিচ্ছে, লিখে রাখছে। দেখলো যে এই জার্নালগুলোর মধ্যে একই নাম 3জন বিজ্ঞানী দিয়ে গেছে, কারটা আগে নিবে? যে প্রথম তারটা নিবে। আবার দেখা গেল যে প্রথমে নাম দিয়েছে ও সব ভুল ইনফরমেশন দিয়ে রাখছে, তখন অগ্রাধিকার আইন থেকে সে ছিটকে পড়বে, আরেকজনকে নেবে। তো অগ্রাধিকার আইনের হচ্ছে একটা সংবিধান আছে, ওই সংবিধান অনুযায়ী হচ্ছে যে ভালো করবে বা যে প্রথমে আসবে তারটা নেওয়া হবে, বিজ্ঞানীর নাম সাল দিতে হবে এটা। আর হচ্ছে শেষ কথা, আমাদের পড়ানো শেষ, টপ টু বটম পুরো পড়াইছি কিন্তু চ্যাপ্টার। আমরা এর আগে হচ্ছে এরকম পড়াতাম না, একদিনে হচ্ছে শুধুমাত্র কোন রকম একটু বুঝাই দিতাম ইম্পর্টেন্ট টপিকস গুলো, কিন্তু এখন যেহেতু সময় বেশি, আমি তোমার জন্য সর্বোচ্চ বুঝাবো, সর্বোচ্চ নোটগুলা দিব, সবচেয়ে গুছাই দেওয়ার কথা থাকবে, তুমি হচ্ছে সেই জিনিসগুলোকে কাজে লাগাবা। এটা আমি বৈজ্ঞানিক নামগুলো একবার করে বলে দিয়ে যাই, তোমার কাজ কি হবে, এটা মুখস্থ করবা ফার্স্টে, তারপর বানান সহ পারো কিনা। বৈজ্ঞানিক নাম জ্ঞানমূলকে আসে, বানানটার অভাবে হচ্ছে নাম্বারটা কাটা যায়। একদম বৈজ্ঞানিক নাম আসলে কোনো কথা নাই, ওরাই যা সারিবা লিখে দিয়ে আসবা, একদম 1 নাম্বার শর্ট টাইমে। একটা জ্ঞানমূলক লেখার জন্য ক নাম্বারে তুমি সময় পাবা 3 মিনিট, লাগলো না 3 মিনিট, 1 মিনিট হয়ে গেছে, বাঁচলো না 2 মিনিট। একটা জটিল প্রশ্ন অ্যান্সার করবো, এটা তো কাজে লাগাবা। ধানের বৈজ্ঞানিক নাম ওরাইজা স্যাটিভা, পাট হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস, আম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠাল আর্টোকার্পাস হেটারোফাইলাস, শাপলা নিমফিয়া নোচালি, শাপলা নিমফিয়া নোচালি, জবা হিবিস্কাস রোজা সাইনেন্সিস, কলেরা জীবাণু ভিব্রিও কলেরা, ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, আরশোলা পেরিপ্লানেটা আমেরিকানা, মৌমাছি অ্যাপিস ইন্ডিকা, এখানেও ইন্ডিকা, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, দুইটা ইন্ডিকা দিয়ে বোঝাচ্ছি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এগুলো বেশি পাওয়া যায়, ইন্ডিয়ান উপমহাদেশে বেশি পাওয়া যায়। ইলিশ মাছ টেনিওয়ালোসা ইলিশা, কুনো ব্যাং ডুট্টা ফ্রাইনাস মেলানোস্টিকটাস, ডুট্টা ফ্রাইনাস মেলানোস্টিকটাস অথবা বুফো মেলানোস্টিকটাস, আগের নাম ছিল বুফো মেলানোস্টিকটাস। যদি কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম আসে এইটা লেখা বাধ্যতামূলক, ফরজ এটা লেখা, এটা লিখলে ভালো, কিন্তু এটা লিখতেই হবে। ওইটা লেখা তুমি এক পাওয়ার স্বপ্ন দেখো না, তোমাকে 0 দেওয়ার ক্ষমতা রাখে স্যার, এটা আগের নাম, বাতিল হয়ে গেছে এখন।
ওকে, দোয়েল কপসাইকাস সোলারিস, রয়্যাল বেঙ্গল টাইগার প্যান্থারা টাইগ্রিস, মানুষ হোমো স্যাপিয়েন্স। পারবা? আমাদের শেষ পড়ানো। তোমার কাজ হচ্ছে এখন তোমার জীবনের সব শ্রম দিয়ে তুমি হচ্ছে প্রথম অধ্যায়টার উপর খাটো। আগামী ক্লাস আমি হচ্ছে এমসিকিউ সলভ করব, তারপরে দিন সিকিউ সলভ করব। তখন তুমি যাচাই করতে পারবা যে নিজে কতটা দক্ষ হয়ে আসছো। ঠিক আছে? আচ্ছা, আজকে এতটুকু। আসসালাম।